রাতে ঘুমানোর সময় ফরাদ বালিশ তার পাতলা কম্বল নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ফাইমা আছে মলির কাছে। মাঝরাতে বাচ্চারা কান্নার রোল তুলেছে। একজনের কান্নার শব্দে অন্যজন জেগে ওঠে আর শুরু হয় একসাথে। এদিকে ফরাদের চোখে ঘুম নেই। একটু পরপরই এসে দেখে যায় বাচ্চারা যখন কান্না করছিল, কান্নার শব্দ না পেল মন টেনে নিয়ে এসেছে এদিকে। ফাইমা একজনকে সামলাতে পারলো, আরেকজন মলির কোলে। মলির নাড়াচাড়া নিষিদ্ধ। ফরাদ এসে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। একটু পরপরই এত কাঁদছে কেন ভেবে পাচ্ছে না মলি। ফাইমা তুলে ধরলো নতুন জায়গায় এসে বিধায় এমন করছে। মাত্র 4 দিন থেকেছে হসপিটাল। এতে যেন তারা হসপিটালে অভ্যস্ত হয়ে গেছে, যার ফলে এখানে মানিয়ে নিতে পারছে না। একটু পর আবার ঘুমিয়ে পড়লে ফাইমার কথায় ফরাদ কম্বল আর বালিশ নিয়ে আবার এ রুমে চলে এলো। সোফায় শুয়ে পড়লো সে। রাতভর কেউই তেমন ঘুমাতে পায়নি। বড়জোর 2-3 ঘন্টা ঘুমিয়ে পেরেছে, আর বাকি সময় তাদের ভাই বোনের ডিউটি। সকালে আন্টি এলো, বাচ্চাদের কাপড় চোপড় ধুয়ে দিল। ফাইমা আন্টি রান্না করছে। মলির বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। আর ফরহাদ 2 কোলে দুজনকে নিয়ে জানালার পাশে বসে আছে। এক সময় দিয়ে জানালার গ্রিল ভেদ করে সকালের তাজা রোদ এসে উকি দিচ্ছে ফরাদ আর বাচ্চাদের গায়ে। সেই প্রভাতের রোশনি মাখাচ্ছে। মলি খাটে হেলান দিয়ে পলকহীন তাকিয়ে আছে 2 কোল ভরে নিয়ে বসে থাকা এক পিতার দিকে। কেন জানি মনে হচ্ছে পৃথিবীর বুকে থাকা সবচেয়ে বেশি সুন্দর দৃশ্য এটা। ফরাদও পলকহীন তাকিয়ে আছে বাচ্চাদের দিকে। মুখে তার অস্পষ্ট হাসি রেখা। বাচ্চারাও যেন উষ্ণ আর্দ্রতায় কোমলতা অনুভব করছে, তাই শান্ত হয়ে বসে আছে বাবার কোলে। মাঝে মাঝে শুধু দৃষ্টি এবং ওষ্ঠ নাড়াচাড়া চলমান। ফরাদও যেন দৃষ্টিতে খেলা করছে সন্তানদের। মলি বেশ কিছুক্ষণ অবলোক তাকিয়ে দেখলো এই দৃশ্যটা। একসময় বলে উঠল, বাচ্চাদের নাম কি রাখবেন? মেহতাজ হোসেন ফাইজা ও ফাইয়াজ হোসেন মুবিন। ফরাদের বলার স্টাইল দেখে মলি বুঝে গেছে নাম আগে থেকে ঠিক করে রেখেছে ফরাদ। যাই হোক, মলি খুব পছন্দ হয়েছে নামগুলো, তাই সেও হাসি মুখে একটু শব্দ করে উচ্চারণ করলো, মেহতাজ, ফাইয়াজ, ফাইজা, মুবিন। ভাই বোন মিলে এত শান্ত কেন এখন? ঘুমিয়ে পড়েছে নাকি? না, মিষ্টি ওদের সাথে দুষ্টু খেলা করছে। সারা রাত সবাইকে জাগ্রত রেখে এখন দুষ্টুমি? একেবারে বাবার মতোই দুষ্টু হবে নাকি তার চেয়েও আরও বেশি? দেখি। বেশি আর কি হবে, বাবা কম কিসে? নিচু স্বরে বলল, দূরত্ব বেশি না হয় তাদের কান পর্যন্ত পৌঁছে গেছে মলির কথা। ফরাদ তার দিকে তাকালো শুধু, আর ফাইমা হাসলো। ফরাদের চাহনি দেখে মলি অপ্রকাশ্য জিভ কামড়ে ধরল। ফাইমা ফায়াজ হোসেন মুবিনকে কোলে তুলতে বাবুটা কেমন চোখ কাচুমাচু করে ফেল। কান্না করে দিবে এমন ভঙ্গি প্রকাশ করলো। তা দেখে ফাহিমার উক্তি, এ তো দেখছি দাদার মতো জিদ্দিও হবে। বাবার কোলা থেকে উঠিয়েই নিয়েছে বলে এখনই এত জেদ। মলি অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। নে ধর। ফরহাদ, হুজুর দাওয়াত করেছিস? হ্যাঁ, সন্ধ্যায় আসবে। আচ্ছা, অফিস যাবি না? রান্না বান্না শেষ আমার। নাস্তা করে রেডি হয়ে যা। দে ওকে আমার কাছে দে। ফরাদ মেহতাজ হুসাইন ফাইজাকে ফাইমার কোলে দিয়ে চলে গেল গোসল করতে। আরও সপ্তাহখানেক পার হতেই ফাইমা বলল ঢাকায় চলে যাবে। ফরাদ বলল আরও কিছুদিন কাটাতে, কিন্তু ফাইমা বলল সে চলে যাবে তাকে যেন টেনে তুলে দিয়ে আসে। মলি এখন পুরোপুরি সুস্থ না হলেও চলাফেরা করতে পারে। বাকি সব ভারী কাজ থেকে তাকে দূরে রাখাই হয়েছে। ফরাদ তার মায়ের উপর আর কথা বলল না। চলে যখন যেতে চাইছে আর আটকে রাখবে কিভাবে? যে দিনগুলো কাটিয়েছে সেগুলোই অনেক। ফরাদ আন্টিকে মলির কাছে রেখে ফাহিমাকে নিয়ে ট্রেনে যাত্রা শুরু করলো। যাই হোক, একা ছাড়তে রাজি না সে। ইচ্ছে ছিল বিমানে অল্প সময় ব্যয় তাতেই যাবে, আবার তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু ফাহিমা বিমানে যেতে রাজি না। আসার সময়ও তিনি ট্রেনেই এসেছেন। সকালে রওনা দিয়ে দুপুরের শেষের দিকে ঢাকায় পৌঁছেছে তারা। ফাহিমাকে বাড়িতে রেখে সে আবার অপেক্ষা করেনি এখানে, সাথে সাথে আবার বেরিয়ে পড়েছে চিটাগংয়ের উদ্দেশ্যে। এবার তার যাত্রা বিমানে। সন্ধ্যার আগে সে বাসায় হাজির। ফরাদ এলে আন্টি চলে গেলেন। কাজকর্ম যা ছিল আগেই সম্পাদন করে রেখেছেন। ফরাদ এখনও মলির সাথে তেমন একটা কথাবার্তা বলে না। রাতে ফরাদ খাবার এনে টেবিলে রাখলো। অতঃপর রুমে এসে দেখলো বাচ্চারা ঘুমাচ্ছে। মলি বাথরুমে। সে বাচ্চাদের দুপাশে গোলবালিশ রেখে সোফার রুম থেকে টি টেবিলটি নিয়ে এলো। তার আর মলির খাবার
খাবার এনে আবার টি টেবিলে রাখলো। মলি দেখে বলল, আমি এখন খাবো না, মাগরিবের একটু আগে খেয়েছি, আপনি খেয়ে নিন। ফরাদ তাকালো তার দিকে, কিন্তু কিছু বলল না। মলি তার তাকানোর ভঙ্গি দেখে বলল, পেট ভরা থাকলে খাবো কি করে? অতঃপর ফরাদ একাই খেতে লাগলো। এক পাশে কোলবালিশ সরিয়ে মলি বাচ্চাদের পাশে শুয়ে পড়ল। ঘুম পেয়েছে খুব তার। হঠাৎ মনে হলো সে শূন্যে ভাসছে, স্বপ্ন দেখছে ভেবে চোখ খুলো না। আবার মনে হলো কোথাও তলিয়ে যাচ্ছে। এবার চোখ খুলে ফেল, তাকিয়ে দেখলো ফরাদ নামক লোকটা হেঁটে হেঁটে খাটের দিকে যাচ্ছে। সে দ্রুত উঠে বসে দেখলো তার অবস্থান সোফায়। এটা কি হলো? কেন করলো এমন? ভাত খায়নি বলে ফরাদ এসে বাচ্চাদের পাশে শুয়ে পড়ল। বাচ্চার যে কখন জেগে গেছে মলি খেয়ালও করেনি। খেয়ালই বা করবে কিভাবে? তার তো কান্নাই করেনি। ফরাদের কীর্তি দেখে মলির খুব রাগ হলো। তাকে সোফায় রেখে কি সুন্দর করে বাচ্চাদের পাশে খাটে শুয়ে আছে। মলি বিরক্তি নিয়ে সোফায় হেলান দিয়ে শুয়ে পড়ল। যাবে না সে তাদের কাছে, থাকুক যেভাবে ইচ্ছে। কতটা খারাপ লোক, একটা কথাও দিয়ে যায়নি। মলি ওভাবে কাচমাচ হয়ে শুয়ে আছে, আর ওদিকে ফরাদ বাচ্চাদের সাথে খেলা করছে। এরই মাঝে একবার মলির দিকে তাকাতে মলি বিরক্তি নিয়ে চোখ বুজে ফেল। একটু পরে বাচ্চাদের একটু আধটু কান্নার শব্দ আসছে মলির কান্নায়, কিন্তু চোখ খুলে তাকালো না সে। যাবে না সেখানে, সামলাকে এবার। পরপরই মনে হলো সে আবার শূন্যে ভাসছে। নিশ্চয়ই এখন আবার ফরাদ তাকে উঠিয়ে নিয়েছে সোফা থেকে। ফরাদ তাকে এনে খাটের বাচ্চাদের পাশে শুয়ে দিল। মলি এমন ভঙ্গিতে আছে যেন সে গভীর ঘুমে মগ্ন। বাচ্চাদের কান্না যেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ফরাদ দেখলো মলি তাকাচ্ছে না, তাই মলিকে ঝাঁকিয়ে ডাকতে শুরু করলো, মলি, এই মলি উঠো, বাচ্চারা কাঁদছে, তুমি শুনতে পাচ্ছ না? মলি চোখ কুচলে তাকালো তার দিকে। ফরাদ বলল, অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তোমার ক্ষুধা না থাকতেই পারে, ওদের ক্ষুধা আছে। মলি তার উপর থেকে ফরাদের হাত সরিয়ে দিয়ে একজনকে কাছে টেনে নিল আর বিড়বিড় করে বলতে লাগলো, অযথা মেজাজ দেখায় আমাকে, বিনা অপরাধেই সর্বদা শাস্তি লেখা আমার কপালে। প্রয়োজন হলেই আমার ডাক পড়বে শুধু, আর প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে যেন খেলনার পুতুল আমি। কথা বলতে বলতে মলির চোখে অশ্রু ভিড় জমিয়েছে। এদিকে কথাটা ফরাদের বুকে বিঁধল। শুনলে কিন্তু কিছু বললো না। অন্যজনকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করলো রুমের মাঝে। বাচ্চাদের ক্ষুধা মেটাতে মলির সোফায় চলে যাওয়ার জন্য বিছানা ছেড়ে নামতে লাগলো। ফরাদ অন্য পাশ থেকে তার হাত টেনে ধরে বাধা দিল। মলি তার দিকে তাকিয়ে বলল, আবার কি? শেষ তো আমার কাজ। ফরাদ এক হাতে তার নিজের জায়গায় কোলবালিশ রেখে মলির পাশে চলে এলো। মলিকে খাটে শুতে ইশারা করতে মলি বলল, হাত ছাড়ুন, আমি সোফাই থাকতে পারবো। আপনার এখানে আশ্রয় পেয়েছি আমি, সেটাই তো সাত কপালের ভাগ্য। মলির অভিমানে একটু কড়াই হয়ে যাচ্ছে, তাই ফরাদ জোর করে শুয়ে দিল। সাথে সেও পেছন থেকে জাপটে ধরে কম্বল টেনে শুয়ে পড়ল। মলি আর ওঠার জন্য বৃথা চেষ্টা করলো না। চেষ্টা করে কি হবে? ফরাদ তার হাত পা মলির ওপর তুলে দিয়ে আটকে রেখেছে। সাথে চলছে অভিমান ভাঙানোর খুনছুটি। সকালে মলি গোসল করতে গেছে। ফরাদ বসে আছে বাচ্চাদের পাশে। বাচ্চারা কিছুক্ষণ খেলা করে ঘুমিয়ে পড়েছে। এখন তাদের 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা কাটে ঘুমে। মলি এতদিন পর আজ ম্যাক্সি নামক টেস্ট ছেড়ে আবার শাড়ি পরেছে। বাথরুম থেকে বেরিয়ে দেখলো ফরাদ জানালায় হেলান দিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে এবং তার দিকেই তাকিয়ে আছে। খাটের দিকে তাকিয়ে দেখলো বাচ্চারা ঘুমাচ্ছে। মলি মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এলো। মাথা আঁচড়াতে গেলে আয়নায় ফরাদকে দেখলো। সে এখনও সেভাবেই পলকহীন তাকিয়ে আছে মলির দিকে। এই মুহূর্তে তার চাহনিও ধরন ভিন্ন রকম, কেমন যেন নেশা লাগানো দৃষ্টি। মলি তার শাড়ি টেনে টুনে ঠিক করে দ্রুত মাথা আছানো শেষ করলো। অতপর আবার বাথরুমে এলো। বাথরুমে এসে মনে হলো সে বাথরুমে কেন এলো। মলি আবার বেরিয়ে গেল। ফরাদের দিকে তাকিয়ে দেখলো সে এখনও তার দিকে তাকিয়ে আছে। মলি রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই মনে হলো সেদিকে কোথায় যাবে। কিচেনে তো তার কোনো কাজ নেই। ফরাদের ছুটির দিন হয়, সে নিজেই রান্না করেছে। তা ভেবে মলি আর বের হলো না রুম থেকে। আবার সে ফরাদের দিকে তাকিয়ে দেখলো এখনও তার দিকে দৃষ্টি। মলির অশান্তি লাগছে খুব। সে হেঁটে হেঁটে বাচ্চাদের কাপড় চোপড় তাকের দিকে এলো। ভাঁজ করা কাপড় চোপড় নিয়েছে, আবার ভাঁজ করলো, আর চোখে তাকিয়ে দেখলো ফরাদ এখনও তার দিকে তাকিয়ে আছে। মলি মনে মনে বলল, এটা কি আদৌ কোনো মানুষ নাকি রোবট? অন্য কোনো প্রতিক্রিয়া নেই, শুধু দৃষ্টিতে কাজ করছে, তাও আমাকেই তাক করে রেখেছে। উফ,
আমার কেমন লাগছে সেটা কি একটু বুঝতে পারছে না? এভাবে তাকিয়ে আছে কেন? মলি আবার বাথরুমে চলে গেল। অযথা 2-3 মিনিট কাটিয়ে আবার বেরিয়ে এলো। এখনো ফরাদ তাকিয়ে আছে। ফরাদ এবার নিজের হাতে বাঁধন ছেড়ে দিয়ে মুখে অস্পষ্ট হাসি রেখা ফুটিয়ে মলির কাছে এলো। মলি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফরাদ তার হাত ধরে জানালার পাশে এনে দাঁড় করালো এবং ফোন নিয়ে ছবি তুলে নিল। মলি নিজের দিকে একবার তাকিয়ে বুঝতে চেষ্টা করলো আজ থেকে অন্যদিনের চেয়ে সুন্দর লাগছে কিনা। তা না হলে ছবি তোলার কারণ কি? মলিকে নিজের দিকে তাকাতে দেখে ফরাদ এবার তার মুখে স্পষ্ট মুচকি হাসি রেখা ফুটিয়ে ফোন পকেটে রাখলো। অতঃপর মলিকে টেনে জানালার পাশে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। মলির অস্বস্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। ভালো লাগা কাজ করতে শুরু করে দিয়েছে। তার মুখেও ফুটে উঠেছে মুচকি হাসি রেখা। কিছুটা সময় অতিবাহিত হতেই একজনের ঘুম ভেঙে কান্না শুরু হয়ে গেল। তারা দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো বাচ্চাটার দিকে। অতঃপর মলি মুচকি হেসে এগিয়ে গেল আর ফরাদ কাউকে কল করে বলল, পাঠিয়ে দিয়েছি, কাজ করে রাখুন, দুপুরে নিতে আসবো। বাকিটা সময় বাসায় থেকেই দুপুরে ফরাদ বের হয়েছে। বাসায় ফিরেছে সাথে 2-3 আকৃতির এক ফ্রেম নিয়ে। মলি অবাক হলো, কেননা সেদিন এক ফ্রেম নিয়ে এসেছে, আজও আবার একটা ফ্রেম নিয়ে এসেছে। এটা দিয়ে কি করবে? শুধু শুধু বাচ্চাদের দোলনায় রেখে ফরাদ মলিকে এনে দাঁড় করালো দেওয়ালে টানানো সেই সাদা ফ্রেম বরাবর। অতঃপর আজকে আনা ফ্রেমটা সাদা ফ্রেমের পাশে টানিয়ে দিল। মলি এবার আরও বেশি অবাক হলো, কেননা আজ আনা ফ্রেমের মধ্যে তার ছবিটা বড় করে আটকানো, যেটা আজ সকালে তুলেছে। এদিকে ফরাদ সাদা ফ্রেম থেকে টিস্যুর আবরণ তুলে নিল আর দৃশ্যমান হলো এক চমৎকার দৃশ্য। সেটাতে মলির ছবি, কিন্তু সেটা ছিল বিয়ের আগের ছবি। তোলা হয়েছে যখন সে বাগানে কাজ করছিল। ফরাদ তার কাজ শেষ করে সোফা থেকে নিচে নেমে দাঁড়ালো। ফরাদ কেন দুটি ছবির ফ্রেম পাশাপাশি আটকে রেখেছে সেটা বুঝতে মলির খুব কম সময় লেগেছে। মলি দুটি ছবির মধ্যে বেশ তফাৎ রয়েছে। আগের ছবিটা দেখে মনে হচ্ছে সে কোনো এক বস্তির অগোছালো অপরিচ্ছন্ন মেয়ে, আর আজকে তোলা ছবিতে দেখাচ্ছে কোনো এক বিত্তশালী ও মার্জিত মেয়ে, যে কিনা সর্বদা সৌহার্দ্যপূর্ণভাবে চলাফেরা করে। মলি খুবই অবাক হচ্ছে। সে তার নিজের দিকে একবার তাকাচ্ছে, আবার ছবি দুটোর দিকে তাকিয়ে। আগে চেয়ে তার স্বাস্থ্য অনেকটা ভালো হয়েছে। আগে ছিল জীর্ণ শীর্ণ, আর এখন পরিপূর্ণ, অর্থাৎ পারফেক্ট। আগে ছিল শ্যামকালো পেতনি, আর এখন ধপধপে ফর্সা। এতটা পরিবর্তন কিভাবে সম্ভব তার জন্য বিশ্বাসই হচ্ছে না। সবটাই কি তাহলে ফরহাদের কেয়ারনেস? সে এত কিছু ভাবতে ভাবতে ফরহাদের কাছে এগিয়ে গেল এবং ফরহাদের হাত টেনে ফরহাদের হাত টেনে নিয়ে তার হাত পাশাপাশি রেখে দেখল সে ফরহাদের মতোই ফর্সা। এতটা ফর্সা কবে হলো সে তো খেয়ালই করেনি। ফরহাদ তার মুখের দিকে তাকিয়ে আছে। মলি উৎফুল্ল হয়ে ফরহাদকে বলল, আমি এত ফর্সা হয়ে গেলাম কেন? ফর্সা হয়ে যাওনি, ফর্সা তো আগেই ছিলে, কিন্তু যত্ন ছিল না। যত্নের অভাবে ছিলে পেতনি। তোরা তোদের বাবার মতোই শুধু ফর্সা হইসনি, মায়ের মতো ফর্সা হয়েছিস। তোদের মাও ফর্সা। ফর্সা হয়ে গেছে, কার যত্নে ফর্সা হয়ে গেছে তার খবর নেই। আপনি দুজনকে একসাথে নিলে আমি নিব কাকে? আয়না দেখেই তো সময় পার করবে, বাচ্চাদের নেওয়ার কি সময় হবে নাকি? আমি আয়না দেখেছি একবারও, শুধু বেশি বেশি। আমার কাছে একজনকে দিন। ডাক্তার পুরো 1 মাস বেড রেস্টে থাকতে বলেছে, 1 মাস হয়নি এখনো। বাচ্চাদের একসাথে কোলে নেওয়া ফরহাদের যেন অভ্যাস হয়ে গেছে। মলিকে আর কোলে নিতে দিল না। তাই মলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরহাদের কোলে থাকা বাচ্চাদের সাথে হাত নেড়ে নেড়ে কথা বলছে, খেলছে, সাথে যেন বাচ্চারাও তার সাথে তাল মিলাচ্ছে। আর ফরহাদ তাদের 3 জনকেই দেখছে। পরের দিন সকালে আন্টি এসে কাপড় চোপড় ধুয়ে দিয়েছে। ফরহাদ নিজে নাস্তা তৈরি করেছে। অতঃপর রেডি হয়ে অফিসে চলে গেছে। আন্টি তারা আছে, তবুও কিছু সময় থাকতে বলল ফরহাদ। অফিসে এসে তার জরুরি কাজকর্ম শেষ করে বাকিটা ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে ঘন্টা 2 পরেই বাসায় ফিরে এসেছে এবং আন্টি চলে গেছে। হাত মুখ ধুয়ে নিজে হাতে কফি বানিয়ে রুমে হেঁটে হেঁটে খাচ্ছে। এদিকে বাচ্চারা ঘুমাচ্ছে আর মলি জানালার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ফরহাদ ভুরু কুঁচকে একটু শব্দের দিকে মনোযোগ দিল। এ সময় কে এলো? অতঃপর কফি কাপ টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে গেল। ফ্ল্যাটের মেন দরজা খুলতে
চরম অবাক নেয়ামতুল্লাহ তাকে ঠেলে ভিতরে প্রবেশ করলো। পিছু পিছু ফারদিন ও জেরিন। কারো কোনো কথা নেই। ফারদিন হতবাক হয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে, যেন দুদুকের মতো তারা তদন্ত করতে ঘরে প্রবেশ করেছে, যেখানে নিয়ামতুল্লাহ লিডার আর বাকি দুজন তার সহকর্মী। নিয়ামতুল্লাহ প্রথমে ড্রয়িং রুমে উকি দিলেন, কাউকে না দেখতে পেয়ে এবার বেডরুমে দিকে এলো। দরজা খোলাই ছিল, তাই তারা হুড়হুড় করে ভেতরে ঢুকে পড়লো। ফরদ দ্রুত পাই রুমে এলো। মলি পেছনে ফিরে তাদের দেখে চমকে উঠল, অতঃপর ফরহাদের দিকে তাকালো। নেয়ামতুল্লাহ বলেন, ফারদিন, জেরিন, বাচ্চাদের কাপড় চোপড় গুছিয়ে তাড়াতাড়ি উঠিয়ে নাও। আমার বংশের প্রদীপ নিয়ে আমি চলে যাব। জি বাবা। আলমারির উপর লাগেজ ও কাপড়ের ব্যাগ রাখা ছিল। ফারদিন কাপড়ের ব্যাগ নামিয়ে দিল, আর জেরিন বাচ্চাদের কাপড় চোপড় ব্যাগে গোছাতে লাগলো। ফারদিন বাচ্চাদের দোলনা সহ বাকি আসবাব ভাঁজ করে গোছাতে লাগলো। মলিক স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখ তার ছলছল করছে। এদিকে ফরহাদ বলতে লাগলো, কি করছো এসব? কি শুরু করেছো? এগুলো গুছিয়ে নিচ্ছ কেন ভাইয়া? তার কথায় কারোর সাড়া নেই। নেয়ামতুল্লাহ খাটের পাশে দাঁড়িয়ে বাচ্চাদের ঘুমন্ত মুখে তাকিয়ে আছে। তারা গোছগাছ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে সব গাড়িতে তুলে এলো। ফরহাদ ফারদিনের পিছু পিছু যাচ্ছে আর তাকে বাধা দিচ্ছে, কিন্তু কিছুই শুনছে না ফারদিন। অতঃপর ফারদিন ও জেরিন দুজন বাচ্চাকে কোলে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। নার্সার পেয়ে বাচ্চাদের ঘুম ভেঙে গেছে, তারা কান্না শুরু করে দিয়েছে। ফারদিন পিছু পিছু বলছে, কি করছো তোমরা? ওরা কাঁদছে দেখছো না? আমার কাছে দাও। তারা বেরিয়ে গেল, আর নেয়ামতুল্লাহ ফারদিনকে থামিয়ে বলল, আমার বংশের প্রদীপ আমার বাড়িতে থাকবে, অন্য কারো জায়গা হবে না, বাকিরা দূরে থাকুক। অতঃপর ফ্ল্যাটের মেন দরজা চাপিয়ে তিনি বেরিয়ে গেলেন। ফরহাদ স্থির হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। কেন জানি সে বাবার কথার উপরে কোনো কথা বলতে পারল না। সেই ছোট থেকেই শিক্ষা পেয়ে এসেছে হয়তো সেজন্যই, কিন্তু ভেতরটা যে ফেটে যাচ্ছে। থাকবে কিভাবে এইটুকু বয়সে নিজ সন্তানদের ছাড়া? তার সন্তানরাই বা কিভাবে থাকবে বাবা মা ছাড়া? মলি রুমে দরজার পাশে দাঁড়িয়ে ছিল। ফারহাদ রুমের ভিতরে এগোতে লাগলো। মলি কাঁদতে কাঁদতে তার শার্ট খামচে ধরে বলল, বাবুদের নিয়ে গেল কেন তারা? আপনি আটকাতে পারলেন না? থাকবো কিভাবে ওদের ছাড়া? ওরা কাঁদছে তো, থামাতে পারবে না কেউ, নিয়ে আসুন না। ফরহাদ তার হাত ছাড়িয়ে রুমে এসে ধপাস করে খাটে বসে পড়ল। হাঁটুতে কোণে ভর করে দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে মেঝের দিকে তাকিয়ে আছে। নিজের উপর প্রচুর রাগ হচ্ছে, কেন পারল না আটকাতে? চোখের সামনে নিজের সন্তানদের কিভাবে নিয়ে গেল। মলি ফরহাদকে এভাবে বসে থাকতে দেখে দ্রুত পেয়ে জানালার পাশে এসে দাঁড়ালো। দেখলো তারা বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠে পড়েছে। উপর থেকে আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু তার মনে হচ্ছে বাচ্চারা খুব কান্না করছে। ইচ্ছে করছে এখান থেকে লাফ দিয়ে ছো মেরে তাদের নিয়ে আসতে। 3-4 মিনিট অতিবাহিত হইতেই ফরহাদের কানে ভেসে এলো গাড়ির ঘন ঘন হর্নের শব্দ। ফরহাদ চমকে উঠে জানালার পাশে এলো, তাকে দেখলো গাড়িটা নিচে আছে। সে মলিকে জিজ্ঞেস করলো, গাড়ি কি এতক্ষণ এখানেই ছিল? মলি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। ফরহাদ আবার বলল, এখান থেকে চলে যায়নি তখন? মলি মাথা নেড়ে না জবাব দিল। ফরহাদ এবার রেগে গিয়ে বলল, মাথা মোটা একটা। গাড়ি যে যায়নি সেটা আমাকে বলবে না এতক্ষণ? থাক তুই এখানে পড়ে, আমি গেলাম। মলি না বুঝলেও ফরহাদ বুঝে গেছে তাদের জন্য অপেক্ষা করছে গাড়ি। তার নিচে যায়নি বলে ঘন ঘন হর্ন বাজিয়ে তাদেরকে ডাকছে। ফরহাদ দ্রুত লাগেজ নামিয়ে নিল আলমারির উপর থেকে। অতঃপর আলমারি খুলে সামনে যা কাপড় চোপড় ছিল মলির, জামা কাপড় সহ সব লাগেজে ভরতে লাগলো। লাগেজ ভরে গেলে আর নিল না, লাগেজ আটকে দিল। কিছু টাকা ছিল তার সবটা নিজের ওয়ালেটে ভরে নিল। আর ওদিকে হর্ন বেজে চলেছে। এক হাতে লাগেজ টেনে অন্য হাতে মাথার চুল আস্তে আস্তে বেরিয়ে গেল ফরহাদ। মলি দূরত্ব পেয়ে তার পিছু পিছু ফ্ল্যাটের দরজার সামনে এসে থেমে গেল। পেছন থেকে কান্না জড়িত কণ্ঠে জোর গলায় বলল, আমাকে রেখে আপনারা সবাই চলে যাচ্ছেন কেন এভাবে? আমি একা একা কিভাবে থাকবো এখানে? ফরহাদ কোনো জবাব দিল না। মলি অসুস্থ হয়ে আর এগিয়ে যাওয়ার সাহস পেল না। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। এগিয়ে গেলেই কি হবে? কোথায় যাবে সে? তারা তো তাকে নিল না। পরক্ষণে দেখলো ফরহাদ দৌড়ে উপরে উঠছে সিঁড়ি দিয়ে। তা দেখে মলির কান্না থেমে গেল। ফরহাদ দ্রুত রুমে এসে জানালার গ্লাস আটকে দিয়ে রুমের দরজায় তালা লাগিয়ে দিল। কাজগুলো এত তাড়াতাড়ি হচ্ছে যা মলির বুঝতে অসুবিধা হচ্ছে। ফরহাদ কিচেনে এসে একটু
চেক করে অতঃপর মলির হাত ধরে বেরিয়ে গেল ফ্ল্যাটের বাইরে। মেন দরজা লক করে মলিকে কোলে তুলে নিল। মলি হতবাক হয়ে তাকিয়েছে ফরাদের মুখের দিকে। ফরাদ সাবধানে সিঁড়ির ধাপগুলো পার হয়ে মলিকে নামিয়ে দিয়ে বলল, আস্তে আস্তে হেঁটে যাও গাড়ির কাছে। হয়েছে আর আস্তে হাঁটা। বাচ্চাদের এত অস্থির কান্নার আওয়াজ শুনে সে যতটা সম্ভব দ্রুত হেঁটেই গাড়ির কাছে চলে এলো। ফরহাদ গাড়ির দরজা খুলে মলিকে বসতে বলল। মলি বসতে বসতে তাকে ঠেলে চাপিয়ে ফরহাদও বসে পড়ল মলির পাশে। জেন ও পাশে আগেই চেপে বসেছিল। দুজনের সিটে এখন তারা তিনজন বসে আছে। সবটা গুছিয়ে গাড়িতে তুলতেই ফারদিন গাড়ি স্টার্ট দিল। জেনের কোলে একজন কান্না করছে আর অন্যজন নিয়ামত উল্লাহর কোলে। দুজনেই থামানোর চেষ্টা করছে, কিন্তু কাউকেই থামাতে পারছে না। মলি জেনের দিকে হাত বাড়িয়ে দিল। জেন একবার মলির মুখের দিকে তাকিয়ে ছোটখাটো একটা নিঃশ্বাস ছেড়ে এগিয়ে দিল ছেলে বাবুটাকে। কান্নার বেগ দেখে বুঝতে পারছে তারা সেই কখন যে কান্না করছে, এখনো থামেনি। মলি কোলে নিয়ে মাথায় চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরল। এবার কান্না থেমে গেছে ছেলে বাবুটার, কিন্তু ওদিকে যে মেয়েটা কান্না করছে। মলি অসহায় দৃষ্টিতে ফারদিনের দিকে তাকালো, কিন্তু ফারদিন যে বাবাকে কিছু বলতে পারছে না। আগে যা কথাবার্তা হতো তা সব মায়ের দ্বারা পরোক্ষভাবে, কিন্তু এখন বাচ্চার কান্না সহ্য করতে না পেরে বলল, ভাইয়া গাড়ি থামাও। ফারদিন গাড়ির রাস্তার একপাশে থামাতে ফরাদ গাড়ি থেকে নেমে সামনের সিটে দরজা খুলল। হাত বাড়িয়ে তার বাবার কোল থেকে মেয়েকে নিতে গেল, কিন্তু তার বাবা এগিয়ে দিল না, উল্টো নিজের সাথে আরো জড়ো করে রেখেছে। ফরাদ অবাক হয়ে নিচু স্বরে বলল, বাবা। নিয়ামতুল্লাহ এবার ছেলের দিকে তাকালেন। ফরাদ দৃষ্টি নিচের দিকে নামিয়ে বলল, খাচ্ছে তো, পারবে না তুমি শান্ত করতে? তবুও দিচ্ছেন না তিনি। ফরাদ আবার দৃষ্টি উপরে দিলে ঢোক গিলে পড়ল। বাবা আমার কাছে দাও। নিয়ামতুল্লাহ ছোট বাচ্চাকে তুলে দিল ফরহাদের কোলে। বহুদিন পর আজ প্রত্যক্ষভাবে ডাকলো বাবা বলে, কথাও বলল, তাও শুধু নিজ সন্তানের জন্য। কদিন হয়েছে সে বাবার আসনে বসেছে, এখনই সহ্য হয় না সন্তানকে কাঁদতে দেখে। সে ভেবে নিয়ামতুল্লাহ এক বড়সড় নিঃশ্বাস ছাড়ল। ফরহাদ তার মেয়েকে নিয়ে আবারও পেছনের সিটে চলে এলো। গাড়ি ছুটছে চিটাগং ঢাকার রাস্তায়। এদিকে ফরহাদ আদর গলায় বাবা ডাকসহ আরও নানান কথা মেয়েকে শান্ত করতে ব্যস্ত, যা পৌঁছে দিয়েছে সবার কান পর্যন্ত। আর তার বাবা তো তার বরাবরই সামনের সিটে বসা। ফারদিন ড্রাইভ করতে করতে নিয়ামতুল্লাহর মুখের দিকে তাকালো। সে তার বাবার মুখে প্রশান্তির মৃদু হাসি রেখা দেখতে পেয়েছে। বুঝতে বাকি নেই সেটা পিছনে বসে থাকা ফরহাদের আদরের গলা শুনে যে তার বাবার মুখে হাসি ফুটে উঠেছে। বাবার মুখে প্রশান্তির হাসি দেখে তার মুখেও ফুটে উঠেছে হাসির রেখা। অতঃপর আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল ফারদিন। এদিকে মেয়ের মাথায় হাত বুলিয়ে চুমু দিয়ে আষ্টেপৃষ্টে ছেলেকে জড়িয়ে রেখেছে মলি। দুজনেই শান্ত হয়ে পরম আবেশে মিশে আছে বাবা মায়ের বুকে। এতক্ষণ কান্না করে যেন অস্থির হয়ে গেছে। উভয়ই শান্ত হতেই মলি এক হাতে তার চোখের পানি মুছে নিল। জেন অপলক তাকিয়ে দেখছে তার পাশে বসে থাকা একক পরিবারকে। সবচেয়ে বেশি নজর কেড়ে নিচ্ছে মলির চেহারা। ভেসে আসে সমুদ্র সমতুল্য মায়া, যে ভুবনে উপস্থিত সৌন্দর্যের পরিপূর্ণতা। ফুটে আছে তার মাঝে মাতৃত্বের ছায়া। কিভাবে সন্তানকে আঁকড়ে ধরে রেখেছে। কে বলবে না একসময় সে বাগানে মালিনী ছিল। সম্পূর্ণ পাল্টে গেছে তার দৈহিক সৌন্দর্য। আজ প্রথম লক্ষ্য করলো মলির চেহারাও যেন অনেকটা ফারদিন ও ফরহাদের মতো। চাচাতো ভাই বোন হলে রক্তের মিল থাকতে পারে, তাই বলে চেহারারও এত মিল না হয় একটু বেমানান নয়। ফরহাদের সাথে মনে হলো তার একেবারে পারফেক্ট জুটি। আগের মালিনী হলে একটু মানাতো না মনে করে সে, কিন্তু এখন বেশ মানাচ্ছে তাকে। মলি একবার তাকিয়েছে জেনির দিকে। পলকহীন তাকিয়ে থাকতে দেখে নিজেই দৃষ্টি সরিয়ে এনেছে। এভাবে তাকিয়ে আছে কেন বুঝতে পারছে না, তবুও সেদিকে তোয়াক্কা করলো না। ফরহাদ এতক্ষণ খেয়াল করলো এটা তাদের গাড়ি। তার মানে ঢাকা থেকে তারা এই গাড়িতে করে এসেছে। এখন সময় 11:30। তারা এসেছে 11টার দিকে। গাড়িতে এখানে আসতেও তো 7-8 ঘন্টা বা তার অধিক সময় লাগবে। তারা রাত 2 বা 3টার দিকে রওনা দিয়েছে বাসা থেকে, কিন্তু তারা জানলো কিভাবে? নিশ্চয়ই মা জানিয়েছে, কিন্তু বাবাই বা কিছু বললো না কেন? সোজা বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। বাকিটা কি হয় কে জানে।
গাড়ির ভেতরেই পরিবেশটা খুব নীরব, বিরতিহীন ছুটে চলেছে গাড়ি। ফরাদ তার মেয়ের দিকে তাকিয়ে দেখলো বাবুটা টকবগিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। বাইরে থেকে তীব্র গতিতে বাতাস আসছে, সাথে সাথে ধুলাবালিও আসছে একটু আধটু। বাতাস ও ধুলাবালিতে বাচ্চাদের অসুবিধা হতে পারে, তাই গ্লাস লাগিয়ে দিল ফরাদ। এপাশে গ্লাস লাগাতে দেখে যেন ওর পাশেরটা লাগিয়ে দিল। ফরাদ আবার মলির কোলে ছেলের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা তার হাত দুটো মুট করে নাড়াচ্ছে আর তাকিয়ে আছে ফরাদের মুখের দিকে। ফরাদ মুচকি হাসলো তার ছেলেকে এভাবে ঘন ঘন পলক ফেলে তাকাতে দেখে। তার মনে হচ্ছে ছেলেটা তার কোলে আসতে চাইছে, তাই নিজেকে আর দমিয়ে না রেখে এক কোলে মেয়েকে নিয়ে হাত বাড়িয়ে মলির কাছ থেকে অন্য কোলে ছেলেকেও নিয়ে নিল। মলি তার দিকে তাকিয়ে কিছু বলল না। তার এই অভ্যাস মলির মোটেও পছন্দ না। মাঝে মাঝে হলে মানা যায়, কিন্তু সবসময় একই কাণ্ড ঘটালে কে মানবে? দুজনকেই একসাথে কোলে নিয়ে বসে থাকে। আরও যে কারোর ইচ্ছে হয় সেটার কোনো মূল্য নেই। উভয়ই এখন তার কোলে হিসু কিংবা হাগু করে দিলে মলির চেয়ে খুশি কেউ হতো না, কিন্তু আফসোস বের হওয়ার আগে জেন তাদের প্যাম্পাস পরিয়ে এনেছে। মলি বাচ্চাদের হাত পা ধরে দেখলো ঠান্ডা হয়ে গেছে, সাথে সাথে কাঁথা আছে, তবুও বাচ্চাদের কম্বল কিংবা মোটা কাঁথার প্রয়োজন। তাই পেছনে ব্যাগ খুঁজলো। হ্যাঁ, তার পেছনে রাখা আছে ব্যাগ। মলি একটু পেছনে ঘোরার চেষ্টা করতে ফরহাদ বলল, কি খোঁজো? কাঁথা নিব, তাদের হাত পা ঠান্ডা হয়ে গেছে। তুমি পারবে না, আমি নিয়ে দিচ্ছি, ধরো ওদের। মলি হাত বাড়িয়ে তাদের নিতে গেলে জেরিন বলল, দাঁড়াও, আমি নিয়ে দিচ্ছি। বলতে বলতে সে উঠে ব্যাগ থেকে কাঁথা বের করলো। মলিকে জিজ্ঞেস করলো, আরও কিছু লাগবে? না। একটু পরে ফারদিনের ফোন বেজে উঠল। জিহান কল করেছে। ফারদিন ড্রাইভ করছে, তাই পেছনে জেনের কাছে দিল। জেন বলল, হ্যাঁ আব্বু, বলো। তোমরা কখন আসবে? বাবুদের নিয়ে আসছো না কেন? আসছি তো বাবুদের নিয়ে, অনেক দূরে তো, তাই সময় লাগবে। বাবু তোমার কোলে? না, বাবুরা তোমার চাচুর কোলে। বাবুর কাছে যাও, আমি কথা বলবো। বাবুরা তো কথা শেখেনি এখনো, আগে বড় হোক পরে কথা বলো। কেন চাচ্ছু, কথা শেখায়নি? বাবুরা তো ছোট, তারা এখন শিখবে না। ও বড় কবে হবে? অনেক দিন পর, আর সেটা তো তুমি দেখবেই। এখন এত কিছু জিজ্ঞেস করলে তো আমাদের ফিরতে আরো লেট হবে। আচ্ছা, তাড়াতাড়ি এসো, আমি আর কিছু জিজ্ঞেস করছি না। ওকে, খেয়েছো তুমি? হ্যাঁ। দাদুর সাথে চুপচাপ থাকো, দুষ্টুমি করবে না। ওকে। জেরিন কল কেটে দিল। দুপুরে খাবার দাবার তাদের বাড়িতেই চলো। নামাজের সময় হলে গাড়ি পার্ক করে মসজিদে নামাজ পড়ে নিয়েছে ছেলেরা। দুপুরে খাওয়ার জন্য ফারদিন গাড়ি থামিয়ে ফাস্টফুড জাতীয় কিছু খাবার কিনে এনেছে। যদিও মলি অল্প খেয়েছে, কিন্তু ফরাদ কিছুই খায়নি। দীর্ঘ পথ অতিক্রম করে তারা সন্ধ্যার পর বাসায় ফিরেছে। বাচ্চাদের দেখে জিয়ান লাফালাফি শুরু করেছে। একজন জেনের কোলে, অন্যজন ফরাদের কোলে। ফাইমা এগিয়ে এসে ফরাদের কোল থেকে বাবুকে কোলে নিল। ফারদিন তাদের ব্যাগ নিয়ে ফরাদের রুমে রেখে আসছে। একদিকে ফরাদ তার মাকে বলতে লাগলো, আমি নিষেধ করেছিলাম তোমাকে কাউকে কিছু জানাতে, কেন জানালে? আমার নাতি নাতনিদেরকে কি আমি দূরে ফেলে রাখতে পারি? আমি তোর কাছ থেকে চলে গেলে জিহান পড়ে থাকে, এখানে থাকলে ওদিকে ফায়জা মুবিন পড়ে থাকে। যতদিন পাচ্ছিস সবাইকে একসাথে নিয়েই বাঁচবো, এরপর তোরা যা ইচ্ছে করিস। তুমি শান্তির আশায় সবটা ভুলে গেলেও আমি কিন্তু কিছুই ভুলিনি। যেমনটা ভাবছো তা কখনোই পূরণ হবে না। এই বাড়িতে তো মানুষের বসবাস নয়, সেটা তোমার অজানা হলেও আমার খুব ভালো করে জানা আছে। গত দিনগুলিতে কোনো কাজের লোকের উপর ঝড় গিয়েছে, কোনো মনোমালিন্য হলে আজ আমার বউ বাচ্চার উপর সেই ঝড় যাবে। মলির অবস্থান যে এই পরিবারে কীরূপ হবে তা আমার খুব ভালো করে জানা আছে। তোমাকে নিয়ে আমি খুব ভয়ে থাকি, তার উপর তাদের এখানে কিভাবে রাখি?